গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। তোমরা সবাই জানো যে আমাদের একটা বাজারে ঘোরাফেরা চলছে যে WBP 50,000 ভ্যাকান্সি বেরোবে। এটা ঘোরাফেরা নয়, আশা করি সেটাই বেরোবে। আমাদের কাছেও মোটামুটি খবর আছে যে WBP 50,000 ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা ইতিহাসে প্রথমবার আসবে। যে তোমরা জানো কদিন আগে আমাদের জাস্ট 2 দিন হলো আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের বোর্ড গঠন হয়ে গেছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে আশা করছি আগের সরকার থাকা অবস্থায় যেগুলো পেন্ডিং ছিল সেগুলো তো হবেই। যেমন আমাদের কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা আছে, সেগুলো তো হবে। WBP জয়েনিং বাকি রয়েছে, সেটাও হবে। যারা সামনে WBP জয়েনিং রয়েছে তারা তো খুব ভালো তাদের। আর তারা বসে থেকো না, তারা WBP সামনে কলকাতা আশা করি তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলে পাস করবে, প্রিলিমস পাস করো, তোমরা মেন্সের জন্য প্রিপারেশান নাও। সাথে সাথে তোমাদের তো জয়েনিংয়ের জন্য তোমাদের তো ইন্টারভিউ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, যেদিন জয়েন হবে জয়েন করে যাবে। সাথে প্রিপারেশান কেউ ছেড়ো না। আর যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের বলি যে WBP একটা বিশাল বড় ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের জন্য। চরম গুড নিউজ, ভ্যাকান্সিটা আসছে। ঠিক আছে, অনেক দিন পর এরকম ভ্যাকান্সি, অনেক দিন পর ইতিহাসে প্রথমবার এত বড় ভ্যাকান্সি আসবে। তো খুব ভালো করে তোমরা প্রিপারেশান নাও। তোমাদের প্রিপারেশানকে ভালো করার জন্যই আমাদের সকালে তো MCQ ক্লাস হচ্ছিলো, ওটা রেল রিলেটেড হবে সকাল 8টার থেকে। আর প্রত্যেক দিন সন্ধ্যা 6টার থেকে আমাদের এই WBP রিলেটেড আমাদের WBPর MCQ ক্লাস থাকবে। ঠিক আছে, প্রত্যেক দিন এটা থাকবে, সোম থেকে রবি প্রতিদিন থাকবে। রবিবার দিন প্রিভিয়াস ইয়ার করবো আমরা, বাকি সোম থেকে শনি প্রত্যেক দিন চলবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। ক্লাসের দিকে যাওয়ার আগে সবাইকে বলে দিই, যারা আমাদের বিদ্যা মন্দির চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে ক্লিক করে রাখবে। ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশনটা চলে যায়। সাথে আমাদের যারা এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা সেখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাবে, ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরি পরীক্ষা আপডেট পাবে, সমস্ত ক্লাসের PDF তুমি ওখানে পাবে, সমস্ত স্টাডি মেটেরিয়াল পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাবে। আমরা প্রত্যেক রবিবার দুপুর 12টার সময় মক টেস্ট নিই। আমি আমাদের রুটিনটা ইউটিউবে পোস্ট করে দিয়েছি, সাথে আমাদের অন্য ক্লাসও আছে। এই ক্লাসে আমি রুটিনটা আনতে খেয়াল নেই আমার, তো রুটিনটা একবার দেখে নেবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, তোমরা রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে যাই। আমরা অল্প সময় ক্লাসে বেশি সময় নেবো না, অল্প সময় নেবো, যেহেতু MCQ ক্লাস যতটা সম্ভব বলবো। ঠিক আছে, এখানে ডেসক্রিপ্ট না পুরো খুলে বলবো, যতটা সম্ভব যে অপশান থাকবে সেই অপশানগুলোকে নিয়ে আমরা একটু বলার চেষ্টা করবো। বাকি MCQ খুব তাড়াতাড়ি আমরা অনেক বেশি 40টা করে MCQ থাকবে, খুব অল্প সময়ের মধ্যে আমরা MCQ প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আমি রুলস একটাই, এই ক্লাসের একটাই রুলস আছে, কোশ্চেন আসবে কি কত স্পিডে অ্যান্সার করতে পারে। যে যত স্পিডে অ্যান্সার করতে পারবে আমি বুঝবো সে তত ভালো স্টুডেন্ট। ঠিক আছে, তোমাদের কাজ হলো স্পিডে অ্যান্সার করা, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করা। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথম কোশ্চেন তোমাদের সামনে। প্রথম কোশ্চেন কী বলছে, কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি বা DPSP যেটা আমরা বলি, DPSP ধারণাটি গ্রহণ করা হয়েছে। যেটা আমরা DPSP বলি, জানো তোমরা যে নির্দেশাত্মক নীতি বা DPSP, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা তোমরা আশা করি সবাই জানো যে এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে অপশান A হলো সঠিক অ্যান্সার, বোঝা গেল। এটা আমাদের সংবিধানের DPSPর অন্তর্গত। জানো আমরা DPSP কোথা থেকে আছে, 35 থেকে আমাদের DPSP আছে, মানে 36 থেকে আছে, 35 পর্যন্ত আমাদের মৌলিক অধিকার রয়েছে। তাহলে 36 থেকে আমাদের কত পর্যন্ত আছে, 36 থেকে 51 পর্যন্ত আমাদের DPSP আছে। আর 51 এতে কী আছে, 51 এতে আমাদের মৌলিক কর্তব্য আছে, বোঝা গেল। এই পর্যন্ত DPSP ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছর? মানে যে সমাজতান্ত্রিক যে কথাটা, এই কথাটা প্রস্তাবনায় ছিল না, প্রস্তাবনায় পরে দুটো শব্দ যুক্ত করা হয়েছিল। সেই শব্দগুলোর মধ্যে একটা হলো সমাজতান্ত্রিক। এই শব্দটা কবে যুক্ত করা হয়? এটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের প্রস্তাবনাতে যুক্ত করা হয়েছিল। তাহলে 42তম সংশোধনী কবে হয়েছিল? আশা করি তোমরা সবাই জানো 42তম সংশোধনী হয়েছিল আমাদের 1976 সালে। তাহলে এখানে অপশান B হলো কারেক্ট অ্যান্সার। আর 42তম সংবিধান সংশোধনীকে আমাদের মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে অনেক সংশোধন করা হয়েছিল। সেগুলো ডেসক্রিপটিভ করা থেকে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলেছি। তোমাদের যদি ডেসক্রিপটিভ ক্লাস দরকার হয় সংবিধানের, যেই চ্যাপ্টারের উপরে দরকার হবে সেই চ্যাপ্টারটা তোমরা একবার কমেন্টে জানাবে যে স্যার এই টপিকটা আমাদের একটু ক্লিয়ার করে দিন। তাহলে শুধুমাত্র সেই টপিকের উপরে আমি ডেসক্রিপটিভ কিছু করাবো, সাথে MCQ করিয়ে দেবো পরীক্ষার আগে তোমাদের পুরো কুইক রিভিশনের জন্য। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাও। আর কেউ যদি পার্সোনালি চাও, যদিও কোনো ফিজ নেই তার জন্য, আগেই বলছি কোনো ফিজ নেই আমাদের তার জন্য। যদি কেউ মনে করো যে পার্সোনালি কোথাও কোনো কিছু দেখা গেলো তুমি বললে তোমার কমেন্ট দেখে আমি ক্লাস দিচ্ছি না, কেন দিচ্ছি না? আমি কমেন্ট দেখে ক্লাস তখনই দেবো যখন দেখবো ক্লাসের কমেন্ট অনেক এসছে। দেখা গেলো কথার কথা তোমরা বললে আমাদের মৌলিক অধিকারটা ক্লিয়ার নেই বা মৌলিক কর্তব্যটা ক্লিয়ার নেই, সেটাকে একটু ক্লিয়ার করে বোঝানো হোক। তো এবার একজন দুজন বললে তো হবে না, একজন দুজনের জন্য তো ক্লাস করানো যায় না। একটা ক্লাস করাতে গেলে পুরো কন্টেন্ট রেডি করতে অনেক খাটনি হয়। এবার একজন দুজনের জন্য ক্লাস করানো সম্ভব না।
এবার কারো যদি পার্সোনাল দরকার হয়, এবার অনেকে বললে আমি অবশ্যই ক্লাস করে দেবো, কিন্তু কারো যদি অনেকে না বলে, কারো যদি পার্সোনাল দরকার হয়, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতে আমাকে মেল করবে, আমি ইমেল আইডি চেক করি, ইমেল আইডিতে মেল করবে যে স্যার আমাদের এই টপিকটা নিয়ে ক্লাস দিন, আমি সেই টপিক নিয়ে ক্লাস দেবো। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লাস, আমরা তাড়াতাড়ি করে ক্লাসটা কমপ্লিট করি। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত এটা কোনটির হবে, কোনটির নিরিখে ভারতের শাসনতন্ত্র ব্রিটেনের শাসনতন্ত্রের থেকে আলাদা? মানে কিসের উপরে ভিত্তি করে ভারতের যে শাসনতন্ত্র সেটা ব্রিটেনের থেকে আলাদা? দেখি তোমরা বলো দেখি। এখানে বলেছে, এখানে অলংকারী পোশাক, এগুলো তোমরা একটু পড়ো, অনেক বড় বড় রয়েছে অপশান, আমি এখানে উত্তর বলে দিই। এখানে হবে বিচার বিভাগীয় ও পুনর্বিবেচনা সংস্থান, এটা আমাদের ব্রিটেনের থেকে আমাদের সংবিধানে আলাদা আছে। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে, ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কারণ কি? ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণ কি? এর মধ্যে কোনটির জন্য ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র? বলো দেখি। বলছে এটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র কেন? কারণ ভারতবর্ষের রাষ্ট্রপতি একটি নির্বাচিত পদ। বোঝা গেল? প্রজাতান্ত্রিক কেন? কারণ প্রজা দ্বারা নির্বাচিত। রাজতান্ত্রিক কাকে বলে? যেটা রাজা নিজের ক্ষমতার বলে রাজা হবে, কিন্তু এখানে এরকম ব্যাপার নেই যে ভারতবর্ষের রাষ্ট্রপতি, যে ভারতবর্ষের প্রধানকে, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতি একটি নির্বাচিত পদ। এটা কোনো মানে এমন নয় যে জোর করে কেউ রাষ্ট্রপতি হতে পারে বা এরকম কিছু ব্যাপার নেই, এটা নির্বাচিত। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? মানে তোমরা জানো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, আমাদের যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবার সংশোধন করা হয়েছে। এটা সবাই জানো যে প্রস্তাবনা কবার সংশোধন হয়েছে? মাত্র একবার সংশোধন করা হয়েছে প্রস্তাবনা। সেটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছিল তো জানা আছে তোমাদের? এটা হলো 42তম। একটু আগে আমি বললাম যে এই কোশ্চেনটা আমি বলেছিলাম, দেখো যে 1976 সালে, হ্যাঁ এখানে সমাজতান্ত্রিক শব্দ এসেছিল 1976 সালে। এই কোশ্চেন আমি বলেছিলাম যে একবার সংশোধন হয়েছিল প্রস্তাবনা, কারণ এটা প্রস্তাবনাতে যুক্ত হয়েছিল। তাহলে কী হবে? যে এটা কী হবে? 42তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া? এক নাগরিকত্ব মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবার তুমি সাথে সাথে তুমি ভারতেরও বাসিন্দা। এবার তোমার নাগরিকত্ব প্রমাণ কি? তুমি যে নাগরিক তার প্রমাণ কি? নিশ্চয়ই তোমার আধার কার্ড তোমার নাগরিকত্বের প্রমাণ নয়। তোমার নাগরিকত্বের প্রমাণ তোমার ভোটার কার্ড। এবার তুমি যখন পশ্চিমবঙ্গের ভোট হয়, যেমন দুদিন আগে আমাদের বিধানসভা ভোট হলো, সেখানে তুমি যে ভোটার কার্ডটা দিয়ে ভোট দিয়েছিলে, তুমি লোকসভাতে জানো তুমি সেন্ট্রালে ভোট হয়, সেটা তো তুমি একই ভোটার কার্ড, তুমি পঞ্চায়েতে একই ভোটার, তুমি যত ভোট দাও সেটা তোমার একটাই ভোটার কার্ড। তাহলে তোমার এক নাগরিকত্ব। এই এক নাগরিকত্ব ধারণাটা কোন দেশ থেকে নেওয়া, মানে ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আর কি? বলে দেখি। এটা হবে ইউকে, মানে ইউনাইটেড কিংডম, ইউকে থেকে নেওয়া। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? দেখো কোশ্চেনগুলো আমি একটু মডারেট, দেখো ইজি টু মডারেট কোশ্চেন আছে। ডব্লিউপি তোমরা দেখেছো, এর আগের ডব্লিউপি কেপি পরীক্ষা তোমরা দেখেছো, এখন আর সেই পাতি কোশ্চেন করছে না, তার জন্য আমি কোশ্চেনগুলো ইজি থেকে মডারেট আনার চেষ্টা করেছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের ডব্লিউবিসিএসের কোশ্চেন, আগে বলে দিলাম। ডব্লিউবিসিএসের কোশ্চেন, ডব্লিউবিসিএস পিওআইকিউ থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আমি কোশ্চেনগুলোকে বাছাই করে আনছি যাতে তোমাদের পরীক্ষাতে ইজি আসলে তো তোমরা পারবেই, মডারেট আসলেও পারবে, যাতে হার্ড আসলে, কঠিন আসলে তখনও যাতে তোমরা পারো, তার সেই ব্যবস্থা আমি করে রাখছি। ঠিক আছে, এখানে তাহলে উত্তর করো। এখানে উত্তর কী হবে? এটা উত্তর হবে ফরাসি বিপ্লব। কী বলেছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় এটা গৃহীত হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? মানে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে, প্রস্তাবনায় সকল নাগরিকদের জন্য কোন ধরনের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? কোন ধরনের ন্যায় বিচার? এটা হবে যে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার। এখানে হবে তিনটেই, এ বি সি, তিনটে উত্তর। আমি এখানে উত্তর কী হবে? সবকটি বলা হয়েছে আমাদের প্রস্তাবনাতে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার জারির বিধি ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যে জরুরি অবস্থা, আমাদের জরুরি অবস্থা জানো তোমরা, যে যখন কোনো জরুরি অবস্থা কত প্রকার, একবার বলো জরুরি অবস্থা কত প্রকার আছে? আমাদের 3 ধরনের জরুরি অবস্থা আছে। একটা হলো রাজ্য জরুরি অবস্থা, একটা হলো কেন্দ্র জরুরি অবস্থা, একটা হলো আর্থিক জরুরি অবস্থা। তিনটে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা জারির মানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা বলো দেখে তোমরা। এটা হলো জার্মানির সংবিধান থেকে। জরুরি অবস্থার ধারণাটা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের
ভারতীয় সংবিধানের প্রাণ ও আত্মা বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের প্রাণ ও আত্মা বলে কাকে মনে করা হয়? এখানে অপশান আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতি মানে ডিপিএসপি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকারকে, উপরোক্ত কোনোটিই নয়। এখানে অ্যান্সার করার চেষ্টা করো। এখানে প্রাণ কাকে বলা হয়? প্রাণ ও আত্মা কাকে বলা হয়? প্রাণ ও আত্মা বলা হয় যে প্রস্তাবনাকে। তোমাদের মনে হতেই পারে যে মৌলিক অধিকারকে, অ্যাকচুয়ালি তুমি মানে পড়ে থাকবে যে ডক্টর বি আর আম্বেদকর আর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। ওটা কত নম্বর বলে? ওটা 32 নম্বর ধারাকে বলেছিলেন। ওটা মৌলিক অধিকারের মধ্যে 32 নম্বর ধারাকে বলেছিলেন, কিন্তু মৌলিক অধিকারকে বলা হয় না। হৃদয় ও আত্মা বলা হয়, প্রাণ ও আত্মা বলা হয় প্রস্তাবনাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরে এইগুলো কনফিউজিং কোশ্চেন আছে, এগুলো একটু ভালো করে না পড়লে গুলিয়ে যাবে পরীক্ষাতে। ঠিক আছে, এখানে মৌলিক অধিকার অপশনও আছে, কিন্তু এগুলো গুলিয়ে যাবে। অনেকে এটা মৌলিক অধিকার করে আসবে, কিন্তু এটা মৌলিক অধিকার উত্তর হবে না। আমি অনেকবার ঘাটিয়ে দেখেছি, এটা প্রস্তাবনায় হবে উত্তর। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ভারতের সাম্প্রতিক সাংবিধানিক পরিসরে বহুচর্চিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? লোকপাল, যে লোকপালের ধারণাটা, এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তোমরা জানো কেউ? লোকপাল ধারণাটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? লোকপালের ধারণাটা আমাদের সুইডেনের সংবিধান থেকে গৃহীত। এখানে অপশান বি হলো সঠিক উত্তর। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী হচ্ছে? ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সহযোগে একটি যুক্তরাষ্ট্রীয় ধাঁচের প্রশাসনিক কাঠামো পরিকল্পিত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? মানে ভারতীয় সংবিধানের যে শক্তিশালী মানে যে আমাদের যে রাজ্য আর কেন্দ্র, তার মধ্যে শক্তিশালী কে? কেন্দ্র শক্তিশালী। এই সহযোগে একটি যুক্তরাষ্ট্রীয় ধাঁচের প্রশাসনিক কাঠামো পরিকল্পিত হয়েছে, এটি কোন দেশ? মানে আমাদের কেন্দ্র রাজ্যের থেকে শক্তিশালী হবে। এটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এটা গ্রহণ করা হয়েছে আমাদের কানাডা থেকে, কানাডার সংবিধান থেকে। দেখো, আমাদের ভারতের সংবিধান বিভিন্ন দেশ থেকে নিয়ে বর্তমানে পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান কিন্তু। ঠিক আছে, আমাদের ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, এটা মাথায় রাখতে হবে। এবার একটা কোশ্চেন তোমাদের জন্য থাকলো, এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, যে আমাদের ভারতের সংবিধান লিখতে কত দিন সময় লেগেছিলো? এটা কমেন্টে তোমরা জানাবে কি ভারতের সংবিধান লিখতে কতদিন সময় লেগেছিলো। দেখি কে জানো কতদিন সময় লেগেছিলো। আর সাথে আরেকটা জানাবে যে এই যে সংবিধান সভার প্রধান কে ছিল। ঠিক আছে, আমি কমেন্টে জানাও, পরের দিন তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের কমেন্টে ওখানে অ্যান্সার করে দেবো। তোমরা যদি যার ঠিক হবে তার তো ঠিক হবে, লাইক দিয়ে দেবো। যার ভুল হবে তাদের অ্যান্সার সঠিক উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন কী বলছে? কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করেছিলেন যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংবিধানের অংশ নয়? দেখো, এই মামলা অনেকগুলো আছে। এই মামলার মধ্যে কোনোটাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অংশ, কোনোটাতে বলেছিল অংশ নয়, কোনোটাতে বলেছিল প্রস্তাবনা সংশোধন করা যায়, কোনোটাতে বলা যায় প্রস্তাবনা সংশোধন করা যায় না। এই মামলাগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আমার প্র্যাকটিস ক্লাসে থাকো, আমি প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা কোশ্চেন কভার করে দেবো। এমন কোনো আমার ক্লাস করার পরে পরীক্ষায় গিয়ে আমার ফেস তোমাদের চোখের সামনে ভাসবে যে স্যার এটা করিয়েছিলেন ক্লাসে। ঠিক আছে, তাহলে এটা বলো যে কোনটাই বলেছিল যে প্রস্তাবনাটি সংবিধানের অংশ নয়। কিন্তু এই যে মাথায় রাখবে নয়, এগুলো অনেক সময় গুলিয়ে যায়। ভালো করে পরীক্ষায় দেখবে কী করে, পরীক্ষাতে কী করে যে পুরো কোশ্চেনটা এই পর্যন্ত দেবে আর নয়টা ঠিক এই জায়গায় দিয়ে দেবে, তখন তোমাদের একটু গুলিয়ে যায়। এগুলো একটু ভালো করে পরীক্ষাতে খেয়াল করবে, তখন ঠিক ভুল হয়ে যায়। এটা কী হবে? এটা কোন মামলাতে দিয়েছিল? এটা হলো বেরুবাড়ি মামলাতে দিয়েছিল। বেরুবাড়ি যে মামলা ছিল সেখানে বলেছিল যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয়। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি নির্ধারণ করার সময় গণপরিষদের সদস্যরা কোন দেশের সংবিধান অনুকরণ করেছিল? যে সংবিধান সংশোধন পদ্ধতি নির্ধারণ, যখন সংবিধান সংশোধন পদ্ধতিটা এসেছিলো, তখন গণপরিষদের যে সদস্যরা যারা সংবিধান তৈরি করছিল তারা কোন দেশ থেকে এটা নিয়ে এসেছিলো? এটা হলো তোমাদের মেন কোশ্চেন, হলো কোন দেশ থেকে আনা। তাহলে একটু আগেই তো আমরা বলে আসলাম যে এটা কানাডা থেকে নিয়ে আসা। এটা কোথা থেকে নিয়ে আসা? কানাডা থেকে নিয়ে আসা। সংবিধান সংশোধনের যে নির্ধারণ করার যে ধারণাটা, সেটা কোথা থেকে নিয়ে আসা? কানাডা থেকে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো নিম্নলিখিত বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে কোনটির কোনো লিখিত কোনো সংবিধান নেই? কোনটির লিখিত কোনো সংবিধান নেই? এখানে কোনো দুবার পড়ে গেছে। কোনটির লিখিত সংবিধান নেই? এর মধ্যে কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা। এর মধ্যে কার লিখিত সংবিধান নেই? এখানে ব্রিটেন, মানে ব্রিটিশদের কোনো লিখিত সংবিধান নেই। জানো, যারা আমাদেরকে এতদিন শাসন করে গেছে তাদেরই এখনও পর্যন্ত কোনো লিখিত সংবিধান নেই। ঠিক আছে, এইগুলোর মধ্যে এর মধ্যে লিখিত সংবিধান ব্রিটেনের নেই। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমি কোশ্চেন আসার সাথে সাথে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তোমরা যত স্পিডে অ্যান্সার করবে তত তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা পারছো। পরীক্ষাতে স্পিডটাই ম্যাটার করে। ঠিক আছে, 100টা কোশ্চেন নট এ ম্যাটার অফ জোক 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো যত স্পিড বাড়াবে তত তার মধ্যে তোমাকে অঙ্ক করতে হবে, জিআই করতে হবে, ইংলিশ করতে হবে, জিকে করতে হবে, সব কিছু করতে হবে। সব কিছু করে তোমাদেরকে মাত্র 1 ঘন্টা সময় থাকে, তার মধ্যে তোমাকে 100টা কোশ্চেন নামাতে হবে। তার জন্য তোমাদেরকে স্পিড আনতে হবে। আর ওই স্পিডে আনার জন্য আমি কোশ্চেনগুলো স্পিডে করাচ্ছি। আমি স্পিডে করাচ্ছি মানে তোমরা কী বলো, তোমরা যখন রেগুলার ক্লাস করবে, যে আমার স্পিড দেখে না
তোমাদেরও একটা হ্যাবিট হয়ে যাবে যে স্যার কোশ্চেন আনছে, স্যারের অ্যান্সার বলার আগে আমাকে অ্যান্সার করতে হবে, তোমার তত স্পিড বাড়বে, ঠিক আছে? ওই জন্য আমি খুব স্পিডে করাচ্ছি, আমি একদম র্যাপিড ফায়ারের মতন কোশ্চেনগুলো করাবো, অত বোঝানোর সময় নেই, কারণ এটা ডেসক্রিপটিভ ক্লাস নয়, যতটুকু বলার ততটুকু বলবো, বলে বেরিয়ে যাবো, ঠিক আছে? এটা অ্যান্সার করো। এটা কী হবে? এটা বলছে বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। কোথা থেকে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে গৃহীত হয়েছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রস্তাবনা আমি বলেছিলাম একবারই সংশোধন হয়েছিল, কত সালে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে, তাই তো? একটু আগে বলে এসেছি একবার সংশোধন হয়েছিল। তাহলে সেই সময় ভারতের 1976 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? সবাই আশা করি এটা জানো। যখন প্রধানমন্ত্রী কে ছিল? আমাদের আয়রন লেডি ইন্দিরা গান্ধী। তোমরা সবাই জানো ইন্দিরা গান্ধী সম্বন্ধে, যে তিনি একজন বিখ্যাত, মানে একজন মহিলা হয়েও মহিলা বেস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মানে অনেক স্টেপ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনেক কিছু করেছিলেন। লাস্ট পর্যন্ত তিনি মারা গেছিলেন বলতে তাকে মারা হয়েছিল, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে যথেষ্ট ভালো প্রধানমন্ত্রী ছিলেন। মানে ন্যাচারালি অন্য মহিলা প্রধানমন্ত্রী হলে মহিলারা কী হয় না, শান্তশিষ্ট হয়, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে শান্তশিষ্ট ছিলেন না, বুদ্ধি অনেক ছিল। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? এবার এখানে তোমাকে পড়ে বলতে হবে এর মধ্যে কোনটা সঠিক। এখানে বলেছে যে ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত। তারপরে 2 নম্বরে বলছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আবশ্যিকভাবে সংসদের নিম্নকক্ষের সদস্য হন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সদস্যের উভয় কক্ষের যে কোনো একটি সদস্য হতে পারেন। আচ্ছা, এর মধ্যে কোনটা সঠিক নয় বলেছে, আমি সেটাই ভাবছি, যে আমারই কেবলই গুলিয়ে গেছিলো, সঠিক বলে দিয়েছিলাম, এটা নয় হবে, কিন্তু খেয়াল করতে হবে, কারণ এটা তো অবশ্যই হয়। ঠিক আছে, তারপর বলছে ইংল্যান্ড ভারতের ন্যায় প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। তারপর বলছে ইংল্যান্ডের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। এটা তো একদমই ভুল, একটু আগে আমি বলে আসলাম যে ইংল্যান্ডের লিখিত সংবিধানই নেই। সংবিধান ভারতের সবথেকে, মানে পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান ভারতের, এটা এখানে ভুল দেওয়া আছে। তাহলে এখানে কী বলছে? কোনটা সঠিক নয়, তার মানে ভুলটাই বই করতে বলছে, তাহলে ওখানে অপশান ডি হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন রাষ্ট্রের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয়? আধা যুক্তরাষ্ট্রীয় মধ্যে কার সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয়? বলে দেখি, তোমরা উত্তর করার চেষ্টা করো। এখানে আধা যুক্তরাষ্ট্রীয় মানে কি? যে মানে কেন্দ্র রাজ্য দুটো এরকম ব্যাপার আছে, ঠিক আছে? এবার আধা যুক্তরাষ্ট্রীয় কোন দেশের, এর মধ্যে কোন দেশের সংবিধান আধা যুক্তরাষ্ট্র? আধা যুক্তরাষ্ট্র সংবিধান কার? আমাদের ভারতের সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচারণ করে এবং এই মর্মে রায় প্রদান করেন যে প্রস্তাবনারও ভারতের সংবিধানের একটি অংশ? একটু আগে বললাম যে কোনোটাই রায় দেবে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয়, কোনোটাই রায় দেবে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ, আবার কোনোটাই রায় দেবে প্রস্তাবনা সংশোধন করা যায় না, আবার কোনোটাই রায় দেবে প্রস্তাবনা সংশোধন করা যায়। এগুলো তোমাদেরকে একটু ভালো করে বলতে হবে। এটা বলো যে দেখো সুপ্রিম কোর্ট কোন মামলায় সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচরণ, মানে এর আগে সেই মামলা হয়ে গেছে, কিন্তু মানে এর আগে কোন মামলা ছিল? বেরুবাড়ি মামলা ছিল, তার মানে বেরুবাড়ি মামলা এখানে উত্তর হচ্ছে না, কারণ বেরুবাড়ি মামলা এর আগেই তো হয়ে গেছিলো। সেটাকেই আবার ঠিক করার জন্য কি বলছে? যে এই মর্মে রায় দেন যে প্রদান করেন যে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ। বেরুবাড়ি তো বলেছিল অংশ নয়, তাহলে এখানে বেরুবাড়ি হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? এখানে উত্তর হবে কেশবনাথ ভারতী মামলা। কেশবনাথ ভারতী মামলা তোমরা জানো, কেরল বনাম কেশবনাথ ভারতী এই মামলা হয়েছিল, কেরল মানে রাজ্য বনাম, সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কোন দেশের সংবিধান অনুসরণে রচিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? মানে মেন বলতে চেয়েছে প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত, আর কি কোন দেশের সংবিধানকে উপরে বেস করে প্রস্তাবনা গৃহীত। এখানে হবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন তারিখটির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন তারিখটার উল্লেখ রয়েছে? দেখি, এটা একটা মানে বলতে পারো সামনের পরীক্ষা, মানে যে কটা পরীক্ষা তার মধ্যে একটা পরীক্ষা এই কোশ্চেনটা আসবে, যত খুশি স্টার মেরে দাও, এই কোশ্চেনটা আসবেই আসবে যে কোনো একটা পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো যে কোন তারিখটার উল্লেখ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রয়েছে? এখানে কোন তারিখটা রয়েছে? 1949 সালের 26শে নভেম্বর এই ডেটটার উল্লেখ আমাদের প্রস্তাবনাতে আছে, 26শে নভেম্বর 1949। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে গৃহীত হয়নি? এই দেখো আবার কি হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে গৃহীত হয়নি। মৌলিক অধিকার, আচ্ছা মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়েছে, তাহলে এটা হলো না। তারপরে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, এটাও মার্কিন যুক্তরাষ্ট্র, তার মানে এটা হলো না। রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাষ্ট্রপতির ভূমিকা,
রাজ্যসভার চেয়ারম্যান হতে রাষ্ট্রপতি নয়, উপরাষ্ট্রপতির ভূমিকা, এটাও আমাদের ব্রিটেন থেকেই নেওয়া। তাহলে এখানে কী হবে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন, এটা ব্রিটেন থেকে নেওয়া নয়, যৌথ অধিবেশন ব্রিটেন থেকে নেওয়া নয়। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি হলো সঠিক উত্তর। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, কোন মামলায় রায়দানের সময় সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, মানে প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটা কোন মামলায় সুপ্রিম কোর্ট দিয়েছিল? বলো না, প্রস্তাবনা নিয়ে অনেক মামলা, অনেক কেস হয়েছে, সেগুলো নিয়ে সুপ্রিম কোর্ট আলাদা আলাদা মত দিয়েছে, সেই মতগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে কোন মামলায় দিয়েছিল? এখানে দিয়েছিল হলো এস.কে. গোপাল বনাম মাদ্রাস রাজ্য মামলা। এই মামলায় দিয়েছিল যে প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। ঠিক আছে, এখানে অপশান সি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেন? এটা সবাই জানো, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন? কে.এম. মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেছেন। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে? এটা তো সবাই জানো যে মৌলিক কর্তব্য কোথা থেকে এসছে। মৌলিক কর্তব্য আমাদের এসছে সোভিয়েত রাশিয়া থেকে আমাদের মৌলিক কর্তব্য এসছে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, প্রস্তাবনাকে এ কিনোট টু দ্য কনস্টিটিউশন বলে কে উল্লেখ করেছেন? এ কিনোট টু দ্য কনস্টিটিউশন বলে কে উল্লেখ করেছেন প্রস্তাবনাকে? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে আর্নেস্ট বার্কার বলেছেন এ কিনোট টু দ্য কনস্টিটিউশন। কাকে বলেছেন? প্রস্তাবনাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? দেখো আবার কী বলছে, নয়। এই নয় কোশ্চেন এখন খুব আসছে, ওর জন্য আমিও খুব নিয়ে এসেছি, প্রত্যেকটাই নয় দেখতে পারো কোন জোড়াটা সঠিক না। আচ্ছা, যুগ্ম তালিকা কানাডার সংবিধান থেকে নেওয়া, এটা কি সঠিক? যুগ্ম তালিকা কানাডার সংবিধান থেকে নেওয়া এটা। আচ্ছা, আমি আগে বলে দিই, নির্দেশাত্মক নীতি মানে ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে, এটা তো অবশ্যই সঠিক, আয়ারল্যান্ড থেকে নেওয়া। তারপরে মৌলিক অধিকার মার্কিন সংবিধান, এটাও সঠিক। সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান, এটাও সঠিক। তাহলে অপশান এ হলো মানে সঠিক নয়, যুগ্ম তালিকা কানাডার থেকে নেওয়া নয়। বোঝা গেল? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন বিষয়টি জাপানের সংবিধান অনুকরণে গৃহীত? আচ্ছা, এই একটা ভালো কোশ্চেন, জাপানের সংবিধান থেকে সেরকমভাবে কোশ্চেন কোনদিন আসেনি, তবে এবার আসার চান্স প্রবল আছে। জাপানের সংবিধান থেকে কোনটা গৃহীত হয়েছে? যে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, যে সুপ্রিম কোর্ট যে কার্য পরিচালনা করবে তার নিয়মাবলী জাপান থেকে নেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, পরের কোশ্চেন বোঝা গেল, একটা পেজ গ্যাপ পড়ে গেছে। পরের কোশ্চেন হচ্ছে, কত সালে কেশবনাথ ভারতী মামলা সুপ্রিম কোর্ট তার রায় দেন? মানে কেশবনাথ ভারতী যে মামলা হয়েছিল তার রায়টা কত সালে দিয়েছিল? ঠিক আছে, মামলা হয়েছিল কত সালে? 1974 সালে মামলা হয়েছিল। রায় কবে দিয়েছিল? রায় দিয়েছিল 1973 সালে, 1972-1973 সালে। কত সালে কেশবনাথ ভারতী মামলা সুপ্রিম কোর্ট তার রায় দেন? কেশবনাথ ভারতী মামলার যে মামলাটা হয়েছিল তার রায় কবে দিয়েছিল? রায় দিয়েছিল 1973 সালে। এটা আমার একটু ডাউট হচ্ছে, একটু কনফিউশন আছে, আমি একটু কনফার্ম করে দেখে নেবো, তোমরা একটু দেখে নিও। এটা আমার একটু ডাউট হলো, 1973 হবে না, মেবি এটা 1976 হবে। এখানে অ্যান্সার 1973 করা আছে, বাট 1976 হবে উত্তর মনে হচ্ছে আমার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেন, এটা একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু কোশ্চেন মার্ক দিয়ে রাখো, আমি পরে এটা দেখে সংশোধন করে দেবো। চলো তাহলে পরের কোশ্চেন যায়, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে দেখো এতক্ষণ কী আসছিল, সঠিক নয় আসছিল, এবার এসে কোনটা সঠিক বলেছে। ব্রিটেনের সাংবিধানিক রাজতন্ত্রে রাজা বা রানীর পদটি বংশানুক্রমিক এবং অলংকারিক, মানে ব্রিটেনের যে রাজা রানীর যে পদটা ওটা বংশানুক্রমিক। ঠিক আছে, কোনটা সঠিক বলেছে। তারপরে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রথম দেশ যারা তাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনাকে অন্তর্ভুক্ত করেন। তারপরে জাতীয় ঐক্য ও সংহতি, এই শব্দ সমষ্টি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে 1976 সালে। তারপর রয়েছে উপরের সবকটি। অ্যাকচুয়ালি এখানে উপরের সবকটি উত্তর, কারণ সবকটি সঠিক আছে, কারণ এটাও সঠিক আমরা জানি, এটাও সঠিক আমরা জানি। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি, উপরের সবকটিই সঠিক। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, প্রস্তাবনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আবার সঠিক, দেখো কোনোটা আসবে সঠিক, কোনোটা আসবে সঠিক নয়, তোমাকে ভালো করে দেখে নিতে হবে কোনটা নয় বলেছে, কোনটা হয় বলেছে। ঠিক আছে, এটা ভালো করে দেখে অ্যান্সার করবে। তাহলে এটা কোনটা সঠিক বলছে, মানে প্রস্তাবনা সম্পর্কিত আর কি। প্রস্তাবনা হচ্ছে, এটি সংবিধানের প্রণেতাদের সংবিধান প্রণেতাদের আদর্শ ও মূল্যবোধকে ব্যাখ্যা করে। ঠিক আছে, এটি সংবিধানের কার্যকারী এবং অংশের অন্তর্ভুক্ত নয়, এটি সংবিধানের প্রাণ ও আত্মারূপে বিবেচিত হয়। উপরের সবকটি, এখানে তোমাকে বলতে হবে কোনটা সঠিক। এখানে উপরের সবকটিই সঠিক। ঠিক আছে, এটি সংবিধানের প্রণেতাদের আদর্শ মূল্যবোধকে ব্যাখ্যা করে, এটি সংবিধানের কার্যকারী এবং অন্তর্ভুক্ত নয়,
এটি সংবিধানের প্রাণ ও আত্মারূপে বিবেচিত হয়। উপরে সবকটাই সঠিক। চলো তাহলে আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন বলছে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? মৌলিক অধিকার, একটু কি বললাম আমরা মৌলিক কর্তব্য, এবার কি বলছি মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথা থেকে গৃহীত সবাই জানো, যে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ থেকে গৃহীত। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রীয় উভয় দেশের সংবিধানের একটি সাধারণ বৈশিষ্ট্য? মানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য, মানে দুটোর মধ্যে মিল কোনটা? বলছে একক নাগরিকত্ব, মানে এর মধ্যে বলতে হবে কোনটা হবে, একক নাগরিকত্ব, তারপরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনের 3টি তালিকা, যুক্তরাষ্ট্রীয় আলাদা রূপে সুপ্রিম কোর্টের অস্তিত্ব, মানে এই যে এটা হবে সঠিক যে যুক্তরাষ্ট্রীয় আদালত রূপে সুপ্রিম কোর্টের অস্তিত্ব। এটা হলো যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর আমাদের সংবিধানে সেম আছে, যে যুক্তরাষ্ট্রীয় আদালত রূপে সুপ্রিম কোর্টের অস্তিত্ব। বোঝা গেল? তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে নিষ্ঠাপূর্ণ সংকল্প বলে বর্ণনা করেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। এটাও মানে আনকমন কোশ্চেন, এটা খুব একটা আসেনি, দেখা যায়নি, তবে আসার চান্স প্রবল। যে নিষ্ঠাপূর্ণ সংকল্পরূপে বর্ণনা কে করেছেন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে নিষ্ঠাপূর্ণ সংকল্পরূপে বর্ণনা করেছেন? এখানে উত্তর হবে অপশান বি, ধীরেন্দ্রনাথ সেন। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ সেন উত্তর। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? অনেকক্ষণ যুগ্ম তালিকা বারবার দেখছিলে, এটাই ঠিক হচ্ছিলো। তাহলে ওর জন্য আমি তখন উত্তর বলে দিইনি, তখন উত্তর বলে দিলে তোমরা এটা পারতে। তোমরা অনেকবার মনে হচ্ছে স্যার যুগ্ম তালিকা বারবার আসছে, 9 করে যাচ্ছেন যুগ্ম তালিকাতে, তাহলে যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হবে সেটা আমি বলিনি, কারণ আমি জানি পরে কোশ্চেন আছে, ওর জন্য আমি বলিনি। তাহলে যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া বলা দেখে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার করছো, আমার বলারও প্রয়োজনীয়, তোমরা সবাই জানো। যুগ্ম তালিকা তাহলে কোথা থেকে নেওয়া? যুগ্ম তালিকা আমাদের নেওয়া হলো আমাদের অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া, অপশান বি হলো রাইট অ্যান্সার। তো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোন দেশের সংবিধান অনুসরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত হয়েছে? মানে যে অবশিষ্ট মানে তোমরা জানো যে 3টে আছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা আর অবশিষ্ট তালিকা। এই 3টে তালিকার মধ্যে কেন্দ্র তালিকার ক্ষমতা কেন্দ্রের হাতে, রাজ্য তালিকার ক্ষমতা রাজ্যের হাতে, আবার অবশিষ্ট তালিকার ক্ষমতাও কেন্দ্রের হাতে। এটা কোন দেশের সংবিধান অনুসারে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে কানাডার সংবিধান অনুসারে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন কে? সংবিধানের আত্মা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছেন? এখানে সংবিধানের আত্মা কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধান গৃহীত হয়, কবে গৃহীত হয়? আচ্ছা, তার আগে বলতে হবে ভারতীয় সংবিধান তৈরি কবে হয়ে গেছিলো? তৈরি হয়ে গেছিলো আমাদের 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে আমাদের ভারতীয় সংবিধান গৃহীত হয়ে গেছিলো। গৃহীত না, মানে তৈরি হয়ে গেছিলো। কিন্তু তারপরে আমরা একটু গ্যাপ নিয়েছি। কেন গ্যাপ নিয়েছি? আমরা 26শে জানুয়ারি 1950 সালে, 26শে জানুয়ারি 1950-এ আমরা ভারতীয় সংবিধান মানে কার্যকর করেছি। তাহলে আমাদের সংবিধান গৃহীত কবে হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। আর কার্যকর হয়েছে কবে? 26শে জানুয়ারি 1950, এটা আমাদের কার্যকর হয়েছে। আর গৃহীত হয়েছে 26শে নভেম্বর 1949 সালে। এটা গ্রহণ হয়ে গেছিলো, আমাদের তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমাদের গ্রহণ হয়ে গেছিলো 26শে নভেম্বর 1949। কিন্তু আমরা কার্যকর করেছিলাম না। কেন কার্যকর করেছিলাম না? কারণ আমরা 26শে জানুয়ারিটাকে বেছে নিয়েছিলাম। তার কারণ জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। সেই দিনটাকে মনে রাখার জন্য আমরা 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান দিবস পালন করি। তার জন্য সেদিনই আমরা সংবিধানকে গ্রহণ করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন আজকের জন্য লাস্ট কোশ্চেন। আমরা খুব তাড়াতাড়ি 40টা কোশ্চেন কমপ্লিট করলাম। আমরা প্রত্যেক দিন এরকম করে তোমাদের সামনে 40টা কোশ্চেন নেবো, র্যাপিড ফায়ারের মতো। সামনে পরীক্ষা আছে, তোমাদের বেশি সময় নেব না, একদম বুলেটের স্পিডে আমরা কোশ্চেনগুলোকে অ্যান্সার করবো। প্রত্যেক দিন কোশ্চেনগুলোকে বুলেটের স্পিডে অ্যান্সার করবো। আর তোমরাও যত স্পিড অ্যান্সার করো, তোমাদের স্পিড বাড়ানোর জন্য এই ক্লাসগুলো স্পিড বুস্টার ক্লাস বলতে পারো। ক্লাসের প্লেলিস্টই করে দেবো স্পিড বুস্টার ক্লাস। ঠিক আছে, বলো তাহলে এই কোশ্চেন তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। লাস্ট কোশ্চেন, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কী? মানে ভারতের যে গণতন্ত্র তার পদ্ধতিটি কী? এটা বহুদলীয় ও সংসদীয়, দ্বিদলীয় সংসদীয়, বহুদলীয় সংসদীয় ও রাষ্ট্রপতি প্রধান সরকার, ওপরের কোনোটি নয়। এর মধ্যে বলো কোনটা উত্তর হবে? এখানে হবে বহুদলীয় সংসদীয়। আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা পড়তে গিয়ে উত্তর প্রথমে বেরিয়ে গেছিলো বহুদলীয় সংসদীয়। আমাদের ভারতীয় গণতন্ত্রের যে পদ্ধতি সেটা বহুদলীয় এবং সংসদীয়। ঠিক আছে, এই 40টা কোশ্চেন ছিল। আশা করছি তো সবাই কোশ্চেনগুলো সবাই জানো, আর সবাই অ্যান্সার ভালোই করতে পারছো, দেখতে পাচ্ছি আমি সবাই অ্যান্সার করতে পারছো। তো এইভাবে তোমরা অ্যান্সার করতে থাকো। সামনে তোমাদের কেপি মেন্স পরীক্ষা রয়েছে। যাদের কেপি মেন্স পরীক্ষা রয়েছে তারা তো উদুমে পড়া শুরু করে দাও। আর যারা নতুন স্টুডেন্ট, যারা ডব্লিউপি পরীক্ষা দেবে, অনেক বড় একটা ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এখন থেকে প্রিপারেশন নিলে তোমরা
ওই ওখানে একটা চাকরি অবশ্যই পাবে, ঠিক আছে। আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন ক্লিক করে রাখবে, সাথে অল নোটিফিকেশন অন করে যাতে আমি ক্লাসে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফ কালেক্ট করে পড়াশোনা করবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এগুলো যা যা বলা আছে সেগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। সাথে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে না পারলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে, এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সাথে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে সেখানেও দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি খুব সমস্যা হয় তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বিদ্যা মন্দির বলে, বাংলা ইংলিশে লিখে সার্চ করবে, এই যে আমাদের লোগো, এটা দেখে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে ক্লাসে। তাহলে সবাইকে গুড নাইট, সবাইকে ভালো থেকো, সবাই ভালোভাবে প্রিপারেশান নাও, টাটা সবাইকে।